সৎ বাবার চাপে পড়ে আর বড় বোনের সুখের জন্য কোনো রকম না থাকা সত্ত্বেও বিয়ের পিড়িতে বসতে হলো আয়ানাকে। বয়স তার সবেমাত্র 18 সম্পূর্ণ হলো, আর এই 18 বছর বয়সে সে কত কিছুই না সহ্য করেছে। সামনে আরও কত কি সহ্য করতে লাগবে ভাবা কান্না পেতে লাগলো তার। এই তো ঘণ্টাখানেক আগে সম্পূর্ণ অচেনা একটা লোকের সাথে বিবাহ সম্পন্ন হলো আয়ানার। আর তখন তার রুমে ঘোমটা টেনে বসে আছে সে। স্বামী নামক মানুষটাকে একবারও চোখে দেখেননি আয়ানা। তবে তাকে যখন সাজানো হচ্ছিল তখন কিছু মহিলাদের বলতে শুনেছে পাত্র অনেক বয়স্ক আর বদমেজাজি। পাত্রের বদমেজাজের কারণে নাকি তার বিয়ে হয়নি। এইসব শুনে খুব কান্না পেয়েছিল আয়ানার। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, চিৎকার করে বলতে ইচ্ছে করছিল আর কত খারাপ করবেন আল্লাহ তার সাথে, আর কত তার যে সহ্য হয় না আর। আয়নার চিন্তার মাঝে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো কেউ। আয়না ধারণা করলো হয়তো তার স্বামী এসেছে। ভয়ে নিজেকে আরেকটু গুটিয়ে নিল সে। প্রেম বিয়ে এসব সম্পর্কে তার ধারণা একেবারে কম। বর্তমান যুগের মেয়েদের মতো আধুনিকতার সাথে তার পরিচয় ঘটেনি, তাই হয়তো পড়েছে গার্লস স্কুল আর গার্লস কলেজে। সবসময় চুপচাপ থাকতো বলে তেমন কোনো বান্ধবী ছিল না। তবে কলেজে উঠে একটা বান্ধবী জুটেছিল। মেয়েটার নাম ছিল রিয়া। রিয়া একজন ডিভোর্সি ছিল। স্বামী অনেক অত্যাচার মারধর করত বলে শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে ডিভোর্স নেয়। ওকে এসএসসি পাশ করার পরেই বিয়ে দিয়ে দেয় ওর পরিবার। কিন্তু স্বামী শ্বশুরবাড়ির লোকদের অত্যাচারের 6 মাসের বেশি সংসার টিকেনি। এরপর থেকে জীবনযুদ্ধ শুরু হয় রিয়ার। একটা ছোট্ট চাকরির পাশাপাশি পড়াশোনা শুরু করে নতুন করে। রিয়ার বাবা মাও তাদের ভুল বুঝতে পেরে রিয়াকে সাপোর্ট করে চলছে। এইসব থেকে বিয়ে সম্পর্কে আয়নার যতটুকু ধারণা আছে সবটাই নেগেটিভ। নিজের মায়ের প্রতিনিয়ত সৎ বাবার কাছে অত্যাচারিত হতে দেখছে সে। এখন যদি তার স্বামী তার উপর অত্যাচার করে তাহলে আর কি হবে? তার তো যাওয়ার কোনো জায়গাই নেই। এই 18 বছর জীবনে অপমান লঞ্ছনা মার সহ্য করতে হয়নি তার। এখন যদি স্বামীও এমন করে ভেবে ভয়ে চুপসে গেল আয়ানা। এই মেয়ে ঘুমটা তোলো, এইসব ফর্মালিটি করতে হবে না, আমার কথা আছে তোমার সাথে। কারো গম্ভীর কণ্ঠে ধ্যান ভঙ্গ হলো আয়ানার। অন্য মনস্ক থাকায় মৃদু কেঁপে উঠল সে। লোকটার কণ্ঠ দারুণভাবে আকর্ষণ করলো আয়ানাকে। সে মনে মনে ভাবল কণ্ঠস্বর নেশালো দ্রব্য মেশানো আছে নাকি, এত আকর্ষণীয় লাগছে কেন? আয়ানার নড়চড় না দেখে বিরক্ত হলো আদৃশ। কিছুটা জোরে আওয়াজ করে বলল, এই যে কথা কি কানে যায় না? বললাম না ঘুমটা তোলো। ভয় পেয়ে গেল আয়ানা। কথা না শুনলে যদি মারধর করে ভেবে দ্রুত ঘুমটা তুলে ফেলল। আদৃশ অবাক হয়ে গেল আয়নাকে দেখে। নিঃসন্দেহে রূপবতী, কিন্তু নিতান্তই একটা বাচ্চা মেয়ে। চেহারায় স্পষ্ট বাচ্চা ভাব ফুটে উঠছে। গাল জুড়ে ফুলো ফুলো। বিয়ের সাজে দেখতে একেবারে বাচ্চা পুতুল লাগছে। আদৃশ ভাবল, কোথায় সে 29 বছরের প্রতিষ্ঠিত একজন যুবক, আর কোথায় এই বাচ্চা মেয়ে? বয়স বেশি হলে 18 কি 19 হবে। আয়ানার মতো সে বিয়ের আগে হবু স্ত্রীকে দেখেনি। এমনিতে তার প্রেম ভালোবাসা বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না। এইসবের উপর থেকে তার বিশ্বাস উঠে গেছে। আর বউ এত বাচ্চা হবে জানলে সে বিয়ে করতোই না, যাই হোক যা না হোক কেন। আয়ানা একবারের জন্যও মাথা তোলেনি। আদৃশ বিরক্ত হলো। এই মেয়েকে মনে হয় সব বলে বলে করাতে হবে। আদৃশ বলল, হে টিউ, আমার দিকে তাকাও। আয়ানা ভীত হলো। তার এতক্ষণ ধরে ইচ্ছা করছিল এত সুন্দর কণ্ঠের অধিকার পুরুষকে দেখতে। ধীরে ধীরে মাথার উপরের দিকে করল আয়ানা। চোখের সামনে ভেসে উঠল একজন সুদর্শন পুরুষের মুখাবয়। চেহারায় গম্ভীর ভাব বিরাজমান। শ্যামবর্ণের সুমাট দেহী পুরুষ। গালের খোঁচা খোঁচা দাড়ির জন্য সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আয়ানা আদৃশকে দেখে আতঙ্কিত হলো। মস্তিষ্কে ছড়িয়ে পড়ল ভিন্ন চিন্তা। ওর জামাই তো বুড়ো, তাহলে এই লোক কি? লাফিয়ে দাঁড়িয়ে পড়ল বিছানায়। হট করে লাফাতেই শাড়ি পা বেঁধে পড়তে নিল। কোমরে আঁকড়ে ধরল আদৃশ। ভাগ্য সে সামনেই দাঁড়িয়েছিল, না হলে এই মেয়ে মুখ থুবড়ে নিচে পড়ত। ভাবা যায় বিয়ের প্রথম রাতে হাত পা মুখ সব ফাটাতে চাইছিল। আয়ানার চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। বুকটা জোরে জোরে ধুপধাপ করছে। যখন বুঝতে পারল নিচে পড়েনি তখন ধীরে ধীরে চোখ মেলল। দেখল সামনে ছেলেটা তার কোমর জড়িয়ে ধরে তার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে।
ছাড়া পাওয়ার জন্য নড়াচড়া করতে আদ্রিস আয়নাকে কিছুটা উঁচু করে নিচে নামিয়ে দিল। হাফ ছেড়ে বাঁচল আয়না, কিন্তু আদ্রিসের ধমক খেয়ে পুনরায় লাফিয়ে পড়ল। এই তোমার সমস্যা কি? মাথায় কি সমস্যা আছে নাকি? এইভাবে লাফিয়ে পড়লে কেন? ভূত দেখেছ? এখন নিচে পড়ে হাত পা ভাঙলে তো দোষ আমার হতো। সবাই ভাবতো আমি তোমার উপর অত্যাচার করেছি। চুপ করে আছো কেন? স্টুপিড, কথা বলতে পারো না? আয়ানা ভাবলো এবার চুপ করে থাকলে চলবে না। এই লোককে আর তার জামাই কথায় সবটা জানতে হবে। সে মিনমিন করে বলল, আপনি কে? আশ্চর্য হলো আদ্রিস। মেয়েটা বলে কি? ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, আমার সাথে যদি তোমার বিয়ে হয়ে থাকে তাহলে আমি তোমার কে হয়? আয়না ফটাফট জবাব দিল, বর। জবাব দিয়ে বেকাল বনে গেল আয়না। কিন্তু তার জামাইয়ের বর্ণনা তো অন্যরকম ছিল। আদ্রিস বলল, তাহলে জিজ্ঞেস করলে কেন আমি কে? আর আমাকে দেখে এত চমকানোর কি আছে? আয়না নিজের চিন্তার মাঝে জবাব দিল, কিন্তু আমার জামাই তো বুড়ো। হ্যাঁ, আপনি বদ মেজাজি ঠিক, কিন্তু বাকি বর্ণনা তো মিলল না। আবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আদ্রিস। মনে মনে ভাবল, শেষমেশ পাগল বউ জুটল নাকি কপালে। পিচি মেয়েটা কি বলছে এসব? আদ্রিস গম্ভীর কণ্ঠে বলল, কি বলছো এসব? তোমাকে এসব কে বলেছে? আয়না গলাটা হালকা ফুঁপিয়ে বলল, আমাকে সাজানোর সময় আন্টিরা বলেছিল, তখন শুনেছি। আদ্রিস বুঝতে পারল ব্যাপারটা। নিশ্চয় প্রতিবেশী কূটনীতি টাইপ মহিলাগুলো এসব ছড়িয়ে, তারা শুনে কম রটায় বেশি। আর এই মেয়ে সেসব কথায় বিশ্বাস করেছে। আদ্রিস বলল, দেখো মেয়ে, তোমাকে কে কি বলল আমি জানি না, আর আমার জানতেও চাই না। তুমি শুধু এতটুকু জেনে রাখো, তোমার বিয়ে আমার সাথেই হয়েছে। আর তোমাকে যে বিষয়টি বলতে চলেছিলাম মনে দিয়ে শোনো। আমার এই বিয়েতে কোনো মত ছিল না। এক প্রকার জোর করে বিয়েটা করিয়েছি। আর আমি প্রচণ্ড রাগী, রাগ হলে হুঁশ থাকে না, উল্টাপাল্টা কাজ করে বসি। তাই আমার থেকে যত পারবে দূরত্ব বজায় রাখবে, সেটা তোমার জন্য ভালো হবে। যেহেতু বিয়েটা হয়েছে তাই আমি চেষ্টা করব তোমাকে মেনে নেওয়ার। কিন্তু তোমাকে মেনে নিতে আমার কত সময় লাগবে বা কখন মেনে নিতে পারবো কিনা আমার জানা নেই। আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি, তাই যা বলার সোজাসুজি বললাম। নিজের কথা শেষ করে ফ্রেশ হতে চলে গেল আদ্রিস। আয়ানা ধপ করে বিছানায় বসে পড়ল। তার জীবনটা এমন কেন? তার ভাগ্যে আর কত খেলা লেখা আছে? কবে আসবে তার জীবনের সুদিন? সে কি দেখা পাবে না সুখের? আয়ানা ভাবতে লাগলো আজকের দিনের ঘটনা, কিভাবে তার জীবনে নতুন মোড় এলো। ফ্ল্যাশব্যাক। এই যে মহারানী, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি দাঁড়িয়ে থাকার কাজ দেওয়া হয়েছে? যা সবাইকেই জুস দিয়ে আয়, তবে সাবধান কেউ যেন মুখ না দেখে বলে দিলাম, না হলে জানিসই তো কি হবে। যা। সাহেবরা বানুর ধমকে কেঁপে উঠল আয়ানা। সাহেবরা বানু সম্পর্কে আয়নার ফুফি হয়, কিন্তু আপন না, সৎ। তাই হয়তো তার সাথে এমন ব্যবহার করতে গায়ে বাঁধে না। চোখে জল ভরে উঠল আয়ানার। পরনের ওড়না দিয়ে মাথা মুখ ভালো করে ঢেকে নিল সে। মাথা নিচু করে সবাইকে জুস দিয়ে রান্না করে ফেরত চলে আসলো। এখানে অনেক রান্না বাকি, সেসব তাকে করতে হবে। সাহায্য করার কেউ নেই। আজ আয়নার বোধ হয় মীরার বিয়ে, পরের দিনে রিসেপশন পার্টি হবে। কবিন ঘরোয়াভাবে আয়নাদের বাড়িতেই হচ্ছে। বোনের বিয়েতে কাজের মানুষের মতো কাজ করতে হচ্ছে তার। এটা হয়তো নিয়তি ভেবে তচ্ছল্য মাখা হাসি দিল আয়না। এ হাসির মাঝে যে অনেক কষ্ট লুকিয়ে আছে। সব কাজ শেষ করতে করতে হাঁপিয়ে উঠল আয়না। এতগুলো মানুষের রান্না করার মুখের কথা নয়। কাজ শেষে নিচের রুমে যাবার পথে একবার বোন মীরার দিকে উকি দিল, কিন্তু সামনে যাওয়ার সাহস পেল না। বোনকে সে অনেক ভয় পায়, যদিও মীরা তার আপন বোন নয়। এই জন্য হয়তো এত দূরত্ব। বোনকে দূর থেকে দেখে চোখ জুড়িয়ে নিল সে। অসম্ভব সুন্দর লাগছে আজ তার বোনটাকে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।